1993 21 জুলাই ঠিক কি ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং ঘটনা সম্পর্কে জানছি। আমাদের সঙ্গে বিশিষ্ট সাংবাদিকরা রয়েছেন। প্রবীরদা, যে কথাটায় আমরা ছিলাম যে আমরা দেখলাম ধীরে ধীরে লন্ডভন্ড পরিস্থিতি এবং তারপর অগ্নিগর্ভ, গুলি চলা, মৃত্যু। কেন এই পরিস্থিতি তৈরি হলো প্রবীরদা? একটা জিনিস আমরা এখানে এখনো কেউ উল্লেখ করেনি, আমি করছি, সেটা হচ্ছে যে 21 জুলাইয়ের আগে সম্ভবত 17 কিংবা 18 জুলাই রোটান্ডার একটা মিটিং হয়েছিল। সেটা চিফ মিনিস্টার জ্যোতি বসু তখন সেই মিটিংটায় ছিলেন এবং শুধু কলকাতা পুলিশ বা ডিজি চিফ সেক্রেটারি নয়, ডিস্ট্রিক্ট লেভেলের মানে কলকাতার কাছাকাছি যে ডিস্ট্রিক্টগুলো তার এসপি এবং ডিএমরাও মিটিংয়ে এসেছিলেন এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষার নামে একটা ডাইরেকশান মৌখিক, সেটা কেউ প্রমাণ করতে পারবে না, দেওয়া হয়েছিল যে ওই দিন যাতে বেশি লোক কলকাতায় না ঢোকে সেটা অ্যাডমিনিস্ট্রেশনকে দেখতে হবে। তার মানে একটা সংঘাতের পরিস্থিতি 21 জুলাইয়ের প্রোগ্রামের আগে, কারণ 21 জুলাইয়ের প্রোগ্রামটা প্রথম ঠিক হয়েছিল 14 জুলাই হবে, তখন রাজ্যপাল নুরুল হাসান মারা গেলেন বলে ওটা ডেফার্ড হলো। তার মানে এরা অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে পারছিল, সিপিআইএমের রাজ্য নেতৃত্ব মানে আলিমুদ্দিন স্ট্রিট বুঝতে পারছিল একটা প্রচুর লোক মমতার নামে পাগল, তারা কলকাতায় আসবে এবং সেই আশাটা ঠেকাতে হবে। সেই ঠেকানোর কাজটা প্রশাসন করতে পারেনি বলেই অত লোক ঢুকে পড়েছে এবং এবং সেইটা হচ্ছে মূল জায়গা। একটা জিনিস প্রবীর, তুমি দেখো যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনায় রাইটার্স বিল্ডিংয়ে বা জ্যোতিবাবু বা বুদ্ধবাবু তখন পুলিশের দায়িত্বে, এদের মুখ থেকে কি বেরিয়েছিল? ওরা বলেছিল ওরা আসছে লাঠি সোটা বোমা নিয়ে রাইটার্স দখল করতে। এটা ছিল ব্যাখ্যা। এবং এর পরে যখন জুডিশিয়াল এনকোয়ারি 2011-তে, সেই সময় আমার মনে আছে যে ঘটনার পরদিনই এসবি চৌহান ছিলেন সেন্ট্রাল হোম মিনিস্টার, তিনি ছুটে এসেছিলেন, জ্যোতিবাবুকে সাজেস্ট করেছিলেন অন রেকর্ড যে একটা আপনি জুডিশিয়াল এনকোয়ারি করুন। কিছু তো হয়নি, এটা মানে সেগুলো নস্যাৎ করে দেওয়া হলো। এবং ওই একই কথা জ্যোতিবাবু থেকে শুরু করে সবাই বলতে শুরু করলো যে ওরা লাঠি সোটা নিয়ে রাইটার্স দখল করতে এসেছিল, তা আমরা কী করবো? মানে এটা ছিল অফিসিয়াল ভার্সন অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু সিপিএমের যারা অনেক নেতা, আমি যেটা সুভাষ চক্রবর্তীর কথা বলছিলাম, সুভাষ চক্রবর্তী আমাদের ঘটনার 2-3 দিন পর, ঠিক 2-3 দিন পর সুভাষ চক্রবর্তী তার সল্টলেকের বাড়িতে বসে আমাদের 2-3 জন সাংবাদিককে বলেছিলেন গুলি চালানোটা সব থেকে বড় ভুল হয়েছে, গুলিটা না চালালেও চলতো পুলিশের এবং এটার খেসারত সিপিএমকে দিতে হবে, এটা কিন্তু উনি বলেছিলেন। রন্তিদা, গুলিটা চলার মানে জায়গাটা বা পরিস্থিতিটা বলেন যে ব্রেবন রোড থেকে ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়। ব্রেবন রোডের গন্ডগোলটা থেকে কিন্তু পরিস্থিতিটা উত্তপ্ত হয়। মানে ওই খবরটা আমরা তখন ওই আমরা কয়েকজন সাংবাদিক তখন ওই ডেকার্স লেনের মুখটায় ওই পিয়ারলেস ভবন যেটা এখন ওইখানটা দাঁড়িয়েছিলাম, ওখানে তখন খবর আসতে শুরু করেছে যে ব্রেবন রোডে গন্ডগোল হচ্ছে, মমতা আহত, এই খবরটা এবং উত্তেজনাটা ছড়াচ্ছে তখন দেখতে পাচ্ছি। তারপরে টিয়ার গ্যাসিংটা শুরু হয়, অসম্ভব টিয়ার গ্যাসিং। মানে আমি অনেক আরেকটা জিনিস রন্তি আমার মনে হয় ছিল যে পুলিশ খানিকটা নার্ভাস হয়ে গেছে, হ্যাঁ, ওরা যে মবটাকে কন্ট্রোল করতে পারছে না, এবার তাহলে ওরা কি সত্যি করে রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে পড়বে? একদম এইরকম একটা ফিলিংস পুলিশের ব্রেবন রোডে এটা করার একটা বড় কারণ যে একদম কাছেই ছিল রাইটার্স বিল্ডিং। এটাই তো বলছি, আমার নিজের মনে হয়েছে, দেখো আমি মেয়র রোডে দাঁড়িয়ে আমার অভিজ্ঞতা যেটা ছিল যে পুলিশ ওয়াজ মানে কমপ্লিটলি আউটনাম্বার্ড। পুলিশ মানে এত কম ছিল যে অত জায়গা জুড়ে অত প্রশ্ন যে পুলিশ কেন কম থাকে, কারণ ওখানে যে একটা বড় জমায়েত হতে চলছে, এটা কিন্তু তার আগে কিন্তু মমতা এক্সটেন্সিভলি প্রচার করেছিলেন জেলাগুলোতে, এবং জেলাগুলো থেকে যে লোক আসবে সেটা আমরা মিডিয়া পার্সনরা বুঝতে পারছিলাম, যে কারণে অত জায়গায় আমরা মিডিয়ার লোকদের পোস্টিং করা হয়েছিল। সকাল থেকে হাওড়া স্টেশন থেকে প্রবীর ভালো বলতে পারবে প্রচুর লোক ঢুকছিল হাওড়া দিয়ে, এবং বড় মিছিল আসছিল ব্রেবন রোড ধরে, তার সামনে ছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সি, বিরাট বড় মিছিল আসছিল। পুলিশের ইন্টেলিজেন্স ফেল করছে, তার মানে পুলিশ বুঝতে পারছিল না যে এত বড় জমায়েত হবে। এবং তার চেয়ে বড় যেটা ইন্টারেস্টিং, যেটা আমাকে বারবার হন্ট করে, যে গুলি যখন চলে প্রত্যেকটা যারা গুলি খেয়ে মারা গিয়েছিলেন প্রত্যেকের কোথাও কিন্তু পা লক্ষ্য করে পুলিশ গুলি চালায়, একদম পা লক্ষ্য করে গুলি চালায়, সবার গুলি গেছিল বুকে এবং বুকের উপরে, মাথায়
মাথায় এবং বুকে, একজনের বুকের উপরে পিঠে গুলি লেগেছিল। হ্যাঁ, তার মানে পালিয়ে যাচ্ছে। পা লক্ষ্য করে গুলি কিন্তু পুলিশ চালায়নি। হ্যাঁ, পুলিশ কেন ভাবে গুলি চালালো, কে চালালো, কার নির্দেশে গুলি চলেছিল আজ অব্দি জানা যায়। আমি সত্যি এই বিষয়ে আমি একটা কথা বলতে পারি যে পুলিশ যখন গুলি চালায় সাধারণত তাহলে কিন্তু সেটা একটা তার ঊর্ধ্ব কর্তৃপক্ষ উপর দিকের পারমিশন ছাড়া পুলিশ গুলি চালায় না। এটা একদম আমরা সাংবাদিক জীবনে এটা দেখে এসেছি। প্রথমটা পায়ের নিচে, হাঁটুর নিচে গুলি চালাতে। হ্যাঁ, কিন্তু না তার আগে লাঠি চালাতে হয়, গ্যাস চালাতে হয়, গ্যাস চালাতে হয়, লাঠি চালানো হয়েছে, টিয়ার গ্যাস চালানো হয়েছে, সব জায়গায় গন্ডগোল হচ্ছে। কিন্তু গুলি চালানোর নির্দেশটা এটা যে মহাকরণ থেকে দেয়া হয়েছে বা সামথিং এই জায়গাটা, এটা তদন্ত ওইভাবে এগোলো না। আমি কেন এগোলো না সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা ঠিক যে পুলিশ কিন্তু এরকম সরাসরি গুলি চালায় না, একটা নির্দেশের অপেক্ষায় থাকে। এবং সেই অপেক্ষাটা কিন্তু সত্যি বলছি, আমি তারাদার মুখে এই কথাটা শুনেছি যে পুলিশ কিন্তু একেবারে মানে এই ছবিটাও আমি দেখেছি, সেটা হচ্ছে একদম ডাইরেক্ট এরকম ধরে একদম রাইফেল উঠে 303, হ্যাঁ 303 রাইফেল দিয়ে, মানে এরকম না, একেবারে ডাইরেক্ট মাথা এবং বুক লক্ষ্য করে গুলি চালানো। এটা কি প্রবীরদাই মানে ব্রাবন রোড থেকে ধীরে ধীরে ঘটনা মানে ছড়াচ্ছে এবং মমতা ইনজোর্ড হয়েছে, ইনজোর্ড মানে তখন খবরটা কিন্তু ইনস্ট্যান্টলি আসেনি, এবং পরে যেহেতু মোবাইল ছিল না, এইটুকু হয়েছে যে একটা গন্ডগোল, মমতা বেরিয়ে গেছে, এইটুকু খবর আমরা পেয়েছি। গন্ডগোল এবং মমতা গুলি খেয়েছে, এটাও মমতারকে গুলি করেছে, এইসব খবরটাও একটা এইভাবে চাউর হয়েছে, যেটা হয় আর কি। তা তাইতে আরও পরিস্থিতিটা অগ্নিগর্ভ হয়ে গেছে। এবং সেটা বলছি প্রথম থেকেই যে পুলিশ আউট অফ নাম্বার হয়ে গেছিলো এবং পুলিশ নার্ভাস হয়ে গিয়েছিল। যেভাবে ওই মব ঢুকে পড়ছে, রাইটার্সের দিকে এগিয়ে আসছে, ওরা ভাবছে সত্যি করে বোধ হয় রাইটার্স দিকে দখল করে ফেলবে, কি করে ফেলবে না করে ফেলবে। এমনিতেই পুলিশের মধ্যে যে এই বিরোধীদের বিরুদ্ধে একটা অ্যারোগেন্সি, এই রন্তি দেব এবং অশোক দা সাক্ষী, ওই হাজরা মোড়ে 1990 সালে আমি ওই জায়গাটায় ছিলাম, হাজরা মোড়ে, ওটা বোধহয় সম্ভবত আগস্ট মাসের কত তারিখটাও মনে পড়ছে না, 20 তারিখ, না 16ই আগস্ট 12 ঘন্টা বন্ধ ডেকেছিল প্রদেশ কংগ্রেস, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। এখন প্রদেশ কংগ্রেসের যারা বন্ধ ডাকলেন তারা একটু রাস্তায় নামলেন না। মুশকিল হচ্ছে প্রদেশ কংগ্রেসের তখন এমন অবস্থা, মানে সিপিএম এর বিরুদ্ধে আমরা কিছু করবো না, ওই সন্ধ্যাবেলায় একটু হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ারে বসবো, বিকেলে একটু, তখন টিভিও ছিল না, কোথায় মুখ দেখাবেন, এবারে এটুকুর ভেতর কেটে যেত। মমতা সেদিন কালীঘাট থেকে, কালীঘাটের বাড়ির ওখান থেকে একটা মিছিল নিয়ে বেরোন, হাজরা মোড়ের দিকে আসেন। হাজরা মোড়ে কিছু দোকান খোলা ছিল তখন। আমি আর আমার সেই সময় আমি যে কাগজে ছিলাম, আমার সহকর্মী অশোক বসু, আমরা হাজরা মোড়ে বাটার দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। তো ওখানে কিছু দোকান খোলা ছিল। তো লালু আলম, সিপিএম এর কেডার লালু আলম এবং তার কিছু সঙ্গী সাথী, লালু আলমের মাথায় আমার এখনো স্পষ্ট মনে আছে একটা মিলিটারি কালারের হেলমেট পরা ছিল, একটা লোহার রড দিয়ে যে দোকানগুলো খোলা ছিল ওগুলো ভাঙতে আসেন। তখন মমতার নেতৃত্বে মিছিলটা চলে এসেছে হাজরা মোড়ের কাছে, বাটার দোকানের সামনে। মিছিলে মমতার সঙ্গে ছিলেন অনিল মুখার্জি, দিলীপ দা ছিলেন, দিলীপ মজুমদার, এরকম কয়েকজন ছিলেন। ছোট মিছিল ছিল কিন্তু মমতার, খুব বড় মিছিল ছিল না। লালু আলমরা মিছিলটা দেখে ছুটে আসে মমতার দিকে এবং এসেই লোহার রড দিয়ে মমতার মাথায় মারতে শুরু করে, মাথায়, পিঠে। অনিল মুখার্জিও মার খান, দিলীপ মজুমদার। অনিল মুখার্জির একটা ছবি বেরিয়েছিল পরদিন, অনিল মুখার্জি জড়িয়ে রয়েছেন মমতা ব্যানার্জি, বাঁচিয়ে দেন, ওটা না হলে মমতা সেদিন মারা যেত, মানে এমন ভাবে মাথায় মেরেছিল মারা যেত যদি অনিল না জড়িয়ে যেতেন। মমতা পড়ে যান মাটিতে। মমতা পড়ে যাওয়ার পর লালু মানে দেখেন যে আমরা দাঁড়িয়ে আছি সাংবাদিক, আমাদেরও তাড়া করেন, আমরা দৌড়ে গলির ভেতর ঢুকে যাই। তারপর ওখান থেকে মমতাকে নিয়ে যান। মানে এই ধরনের ঘটনা এবং এই পুলিশ দাঁড়িয়েছিল, হ্যাঁ পুলিশ ছিল। আমি যে কথাটা লিঙ্ক করতে চাইলাম যে পুলিশকে এই এগেইনস্ট অপোজিশন একটা অ্যারোগেন্ট করে দেওয়া, সেটাও কিন্তু এই গুলি চালানোর একটা কারণ। ওই দিন পুলিশ কিন্তু স্পেক্টেটর, পুলিশ একটু ওই স্পটের একটুখানি দূরেই ছিল, পুলিশ কিন্তু তখন গুলি চালাতে বা তেড়ে আসতে কিছু করেনি। পুলিশ হাজরা মোড়ে মানে আমরা দাঁড়িয়েছি বাটার দোকানের সামনে, তার ঠিক উল্টো দিকের ফুটপাথে একটা পুলিশের জিপ দাঁড়িয়েছিল, কয়েকজন পুলিশ দাঁড়িয়েছিল। অশোকের মনে থাকবে এমনই ঘটনা ঘটেছিল 1990 সালে পুরসভা নির্বাচনে। অশোক ছিল সেদিন বউবাজারে প্রচন্ড বোম পড়ছে গোয়েঙ্কা সিনেমার সামনে, একটা পুলিশের জিপ এলো লালবাজারের দিক থেকে বউবাজারের মোড়ে, আমরা বলছি বোম পড়ছে, ওদিকে বোম পড়ছে, যান।
পুলিশের যিনি অফিসার ছিলেন জিপে, তিনি বলে কোথায়, আমি তো শব্দই শুনতে পাচ্ছি না, বলে কলেজ স্ট্রিটের দিকে চলে যান। বাজার থেকে খুব কাছে একটি পলিটিক্যাল পার্টির অফিস, হ্যাঁ। সেইখানে সেই নেত্রীকে আমি ফোন করলাম, হ্যাঁ, যা ফোনেই শুনতে পাচ্ছি বোমার আওয়াজ। পরপর বোমা পড়ছে। বললাম যে কি হচ্ছে, বোমা কই না তো। মানে এইরকম ছিল মানে পুলিশের সামনেই অ্যাটিটিউডটা, হয়েছিল। এরকম ছিল আর কি, এরকম একটা অ্যাটিটিউড ছিল আমি পুলিশের। এই রন্তির একটা কথা টেনে একটা কথা বলছি যে সেই সময় যদি দেখো শিলাদিত্য, যা আন্দোলন হয়েছে কংগ্রেসে থাকাকালীন দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকটা আন্দোলনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কংগ্রেস থেকে এগিয়ে গেছে, কিন্তু আর ভোটে হাত কাটা থেকে শুরু করে তুমি পরপর থেকে কংগ্রেস কিছু করতো না। এই যে মানসিকতাই ছিল, এই যে তরমুজ কথাটা এসেছে, আশিস সেটা ভালো বলতে পারবে, কংগ্রেস কোথাও যেত না, কংগ্রেস না, এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের মতো করে। এবং এই যে 21শে জুলাই বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।